বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী নিয়োগ পরীক্ষা 2025, যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় 4/7/2025 তারিখে, তার গণিত প্রশ্ন আজকে আমরা সমাধান করব। তো গণিত অংশে মার্ক ছিল 20 মার্ক, লিখিত পরীক্ষা। তো আজকে আমরা এই গণিত অংশের লিখিত পরীক্ষার কোশ্চেনটা সমাধান করি, যে কত সহজ অথবা কত কঠিন কোশ্চেন আসছিল সেটা আমরা সলভের মাধ্যমে দেখি। তো প্রথম যে কোশ্চেনটা আসছিল সেটা বীজগণিত অংশ থেকে আসছিল। সেখানে দেওয়া ছিল যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকাল টু 3। আরেকটা যে দেওয়া ছিল সেটা ছিল a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কত 3। এই দুইটা থেকে আমাদেরকে বের করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে একটু খেয়াল করে দেখেন যে এখান থেকে যদি আমরা এ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার 2a স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকাল টু 3 তাহলে খেয়াল করে দেখেন এ স্কোয়ার মিলে a টু দি পাওয়ার 4, বি স্কোয়ার মিলে b টু দি পাওয়ার 4। আর আমার দরকার ছিল পজিটিভ a স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আসছে কত 2a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা একটা a স্কোয়ার বি স্কোয়ারকে মাইনাস করে দিলে আমাদের কিন্তু উপরের লাইনটা মিলে যাবে, এই লাইনটা মিলে যাবে। তাহলে খেয়াল করে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার উপরে কিন্তু হোল স্কোয়ার, এই অংশটা নিয়ে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলালাম আমরা, মাইনাস এ বি হোল স্কোয়ার ইজ ইকাল টু কত 3। তাহলে খেয়াল করে দেখেন এই অংশটা কিন্তু আবার আমাদের সূত্র পড়ে যাচ্ছে। কোন সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটার সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমাদের কিন্তু পড়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্রটা এখানে ফালাই। তাহলে এ বলতে আমাদের কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি বলতে কি বি বলতে হলো এ বি, এটা একটা। আরেকটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হলো এ বি ইজ ইকাল টু কত 3। তাহলে খেয়াল করে দেখেন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান কত দেওয়া আছে 3, তার মানে এই অংশটার মান হলো 3। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা হলো 3। তাহলে অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকাল টু কত 3। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা 1 ধরি আর এই সমীকরণটাকে যদি 2 ধরি, তাহলে এই দুইটা যোগ করলেই কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। কিভাবে দেখেন 1 যোগ 2, তাহলে 1 যোগ 2 যদি করি আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান হলো আমাদের 3। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটার মান হলো আমাদের কত, এখানে আমাদের একটু ভুল হয়েছে, 3 কেটে দিলে এখানে কিন্তু 1 হয়। 3 এই 3 আর 3 ক্যান্সেল করলে কিন্তু 1 হয়ে যায়। তার মানে এই 1টা যদি আমরা এখানে বসাই, তাহলে খেয়াল করে দেখেন পজিটিভ এ প্লাস বি নেগেটিভ এ প্লাস বি কিন্তু এ বি কাটা গেল। তাহলে কি এ স্কোয়ার মিলে 2a স্কোয়ার, বি স্কোয়ার মিলে 2b স্কোয়ার, 3 আর 1 যোগ করলে কত হয় 4। তাহলে এখানে যদি 2 আমরা কমন নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু 4। অতএব 2টা যদি এই পাশে ভাগ করে দিয়ে কেটে দেই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকাল টু কত 2। তাহলে আমাদের কিন্তু আমরা কাঙ্ক্ষিত যে রেজাল্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সেটা পেয়ে গেলাম, সেটা কত 2। তাহলে এই অঙ্কটার ধাপটা কি? ফার্স্ট ধাপ হলো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আনার পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলানোর পরে মান বসায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বির মান বের করে নিলাম। নেওয়ার পরে দুইটা সমীকরণ যোগ করে দিয়ে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা নির্ণয় করে ফেললাম। তো এবার চলো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখি।
দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা বীজগণিতের অংশ থেকে আসছিল, সেটা উৎপাদক বিশ্লেষণ আসছিল। তাহলে এক্স কিউব প্লাস 6x² y প্লাস 11xy স্কোয়ার প্লাস 6y³ তাহলে এখানে যদি আমরা ভাগশেষ উপপাদ্যটা ফেলানোর চেষ্টা করি, ভাগশেষ উপপাদ্য মানে আমরা এখানে একটা মান বসাবো, যে মানটা বসালে যদি এটার রেজাল্টটা শূন্য হয়ে যায়, তাহলে ওই মানটার যে মানটা আমি বসাইলাম সে মানটা হবে এটার উৎপাদক, যদি ভাগশেষ শূন্য হয়। আর যদি ভাগশেষ শূন্য না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের উৎপাদক হবে না। তো ধরেন এই যে রাশিটা এখানে যদি আমরা x ইজ ইজিক্যাল টু নেগেটিভ ওয়াই বসাই, হলে তো নেগেটিভ ওয়াই যদি এক্সের জায়গায় বসাই আমরা, তাহলে ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াবে। তাহলে নেগেটিভ y³ এটা কত 6y³ নেগেটিভ y³ প্লাস 6y³ তাহলে খেয়াল করে দেখেন নেগেটিভ 12y³ প্লাস পজিটিভ 12y³ তো এটা ক্যান্সেল গেলে কত 0। তাহলে আমাদের কথা ছিল যে যদি 0 আসে, যদি আমাদের 0 আসে কোনো মান বসানোর পরে এটার মান যদি 0 আসে তাহলে ওই মানটাই হবে উৎপাদক। তার মানে x y পাশে আসলে কি x প্লাস y y কি হলো x³ প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ এর উৎপাদক, তাহলে উৎপাদক আমাদের আইডেন্টিফাই হয়ে গেল। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হলো এটাকে সমাধান করা। x³ প্লাস 6x² y প্লাস 11xy² প্লাস 6y³ এটাকে আমরা সমাধান করব। দেন কিভাবে এটাকে সমাধান করব? আমাদের উৎপাদক হলো x প্লাস ওয়াই। এখন আমাদের এই পদটাকে মেলাতে হবে। এই পদটাকে মেলাতে গেলে এখানে আমাকে গুণ দিতে হচ্ছে কি x²। তাহলে x² আর x গুণ করলে কিন্তু হয় x³, x² আর y গুণ করলে কি হয় x²y। তাহলে x প্লাস ওয়াই। এখন আমাদের কাজ হলো পজিটিভ 6x² কে মেলানো। তাহলে এখানে আমাদের আছে পজিটিভ x² তাহলে আমার দরকার কত? আরও 5x² দরকার। তাহলে প্লাস 5x² তাহলে x নিলেই কিন্তু হচ্ছে। তাহলে x যদি আমি নেই তাহলে 5x² 5x² কত y, তার মানে এটা আমাদের 5x² তাহলে 5x² তাহলে 5xy এর সাথে y যদি গুণ করি তাহলে আমাদের হয়ে যাচ্ছে কত 5xy²। তাহলে এখানে পজিটিভ x² আর পজিটিভ 5x² যোগ করলে কিন্তু 6x² মিলে গেছে। এবার তৃতীয় পদ মেলানোর পালা। এখন তৃতীয় পদ মেলাবো 11xy²। তাহলে আমার আছে কত 5xy²। তাহলে এখন দরকার কি? আমার দরকার হলো আরও 6টা দরকার, তার মানে 6 দিলাম। x আছে তাহলে আমার দরকার কি y²। তাহলে আমাদের কি 6xy², 6y² আর y গুণ করলে হয় 6y³। তাহলে অটোমেটিক্যালি আমাদের এইটাও মিলে গেল। তাহলে এটাকে আমরা কি লিখবো? x প্লাস ওয়াই x² প্লাস 5xy প্লাস 6y²। তাহলে আমরা এটা মিডিল টার্ম করতে পারি x² প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y²। তাহলে এখানে আমাদের x যদি কমন নেই তাহলে কত হচ্ছে 3y, 2y কমন নিলে x প্লাস 3y। তাহলে আমরা কি x প্লাস ওয়াই x প্লাস 2y আর এটা হলো x প্লাস কত 3y। এটাই কিন্তু মূলত অ্যান্সার। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি। এই ম্যাথটা করার পরে, যেহেতু আমাদের এটা 4 মার্কসের একটা কোশ্চেন, ম্যাথ করার পরে এই লাস্টে যেটা পাইলাম আমরা এইটাকে যদি গুণ করার পরে যদি মূল অঙ্কটা ফিরে পাই তাহলে বুঝবো আমার উৎপাদক বিশ্লেষণটা রাইট। কি বলছি? সর্বশেষ, যেহেতু 4 মার্কসের কোশ্চেন, লিখিত কোশ্চেন, সুতরাং অ্যান্সারটা যদি গুণ করি, গুণ করার পরে যদি আমি এইটা ফেরত পাই তাহলে বুঝবো যে আমাদের অঙ্কটা রাইট আছে।
আশা করি এই উৎপাদক বিশ্লেষণটা আমরা বুঝছি। এবার আসুন 3 নম্বর কোশ্চেনটা। 3 নম্বর কোশ্চেনে বলছে একটা বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্য বই তৈরির ব্যয়ের 80%। কি সুন্দর একটা ব্যাপার যে একটা বইয়ের মূল্য দেওয়া হচ্ছে 24 টাকা, কিন্তু এই 24 টাকাটা হলো বইটা বানাতে যে পরিমাণ খরচ হয়েছে তার 80%, তার মানে 20%টা কিন্তু আমার ভর্তুকির, সেটাই বলছে বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে তো থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়েছে সেটা বের করতে বলছে। তার মানে 80% যখন আমার হবে তখন বইয়ের মূল্য হবে 24 টাকা। তার মানে 24 টাকা বইয়ের মূল্য, সেটা আমার ব্যয়ের কত পার্সেন্ট? 80%। সেটাই আমরা লিখছি 80% ইজ ইকুয়াল 24 টাকা। তাহলে 1% যদি হয় তাহলে কত হবে? 24/80 টাকা। তাহলে যেহেতু শতকরা করতেছি তাহলে 100%-এ বের করব। তাহলে 100% হলে বইয়ের প্রকৃত মূল্যটা পেয়ে যাব আমরা। তাহলে এই 0 কিন্তু কাটা, 8 দিয়ে যদি কাটি তাহলে 3 আর 10 গুণ করলে কত? 30 টাকা। তাহলে বইয়ের প্রকৃত মূল্য কি? বইয়ের প্রকৃত মূল্য কত টাকা? 30 টাকা। তাহলে সরকার ভর্তুকি দেয় কয় টাকা? অতএব সরকার ভর্তুকি দেয় প্রতি বইয়ের কত টাকা? 30 টাকা মাইনাস হলো বইয়ের মূল্য দেওয়া আছে 24 টাকা। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কয় টাকা? 6 টাকা। তাহলে সরকার ভর্তুকি দেয় কয় টাকা আমাদের? 6 টাকা। কি সুন্দর একটা কোশ্চেন দিছিল, বুঝতে পারলে এই 4 মার্ক পাওয়াটা খুব ইজি। তাহলে আশা করি আমরা এই কোশ্চেনটাও বুঝতে পারছি। এবার হলো 4 নম্বর কোশ্চেনটা। এই পিতা পুত্রের অঙ্ক প্রত্যেকটা চাকরির পরীক্ষাতে কিন্তু দেয়। তো এখানে যে কোশ্চেনটা দিছে সে কোশ্চেনটা হলো 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। 8 বছর পূর্বে, কিন্তু 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। তাইলে 8 বছর পূর্বে পুত্রের বয়স, ধরে নিচ্ছি আমরা x বছর, ওই 8 বছর পূর্বে পিতার বয়স কত হবে তখন? পিতার বয়স কত গুণ? 8 গুণ, তার মানে আমরা 8x বছর। এটা হলো 8 বছর পূর্বের হিসাব। তাহলে বর্তমানে তার বয়স কত? বর্তমানে বয়স কত? তাহলে বর্তমানে পুত্রের বয়স কত হবে? 8 বছর পূর্বে যেহেতু, তাহলে 8 বছর পরে তার কত হবে? মানে বর্তমান 8 বছর পূর্বে ছিল x, তাহলে 8 বছর পরে কত হবে? x প্লাস কত? 8 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 8x প্লাস 8 বছর। তাহলে বর্তমান বয়স পেয়ে গেলাম। এখন আমাদের কি করতে বলছে দেখেন, 10 বছর পর, তার মানে বর্তমান বয়সের 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে এখন হলো 10 বছর পর, 10 বছর পর 10 বছর পর পুত্রের বয়স কত হবে? বর্তমান ছিল x প্লাস 8, তারও 10 বছর পর, তার মানে কি 10 এত বছর, যেটাকে আমরা বলতে পারি x প্লাস 18 বছর। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়স বর্তমানে ছিল 8x প্লাস 8, 10 বছর পর, তার মানে 10 যোগ, তাহলে এটা আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? 8x প্লাস 18 বছর। তাহলে এই যে 8 বছর পূর্বে বের করলাম, বর্তমানে বের করলাম, 10 বছর পরে বের করলাম। এখন আমার কন্ডিশনটা তারা কি দিছে? কন্ডিশন দিছে 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের, প্রশ্ন মতে পিতার বয়স কত? 8x প্লাস 18, এটা হলো পুত্রের বয়সের দ্বিগুণ। পুত্রের বয়স কত? x প্লাস 18, তার দ্বিগুণ। তাহলে খেয়াল করে দেখেন, এটা 8x প্লাস 18, এখানে হলো 2x প্লাস
18 2 36, এই 2x এই পাশে যদি আসে মাইনাস হয়ে যাবে, এই 18 এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে কত হচ্ছে 6x 18। অতএব x ইজ ইকাল টু 3 বছর। x এর মান কত বছর? 3 বছর। তাহলে আমরা x এর মান যদি পাই, তাহলে আমার কোশ্চেনে বলছে বর্তমানে কার বয়স কত, বর্তমানে কার বয়স কত, তাহলে বর্তমানের বয়সটা কত? এইটা না, বর্তমানে বয়স কি এইটা কি না? তাহলে এখানে যদি আমি মানটা বসে দেই যে বর্তমানে কার বয়স কত বের করার জন্য, তাহলে বর্তমানে আমার পুত্রের বয়সটা দাঁড়াবে কত? x + 8। এটা মানে কত হচ্ছে আমাদের? 3 + 8, তার মানে কত বছর? 11 বছর। এটা হলো আমার কার বয়স? পুত্রের বয়স। এবার আসেন পিতার বয়স, 8x + 8, তাহলে এখানে কি 8 × 3 + 8, তার মানে 3 আসছে 24 + 8, তাহলে কত বছর? 32 বছর। তাহলে আমাদের পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স আমরা কিন্তু বের করলাম। প্রত্যেকটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পরের কোশ্চেনটাতে আমরা যাই। পরের কোশ্চেনটা জ্যামিতি অংশ থেকে কোশ্চেনটা দিছিল, 4টা সংজ্ঞা লিখতে বলছে, 4 মার্কসের কোশ্চেন। প্রথম যে সংজ্ঞাটার কথা বলছে সেটা হলো সন্নিহিত কোণ। সন্নিহিত কোণটা কি? তো আগে চিত্রটা আঁকি আমরা। এটার নাম দিলাম ও, এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এর মাঝ বরাবর যদি বা এদিক দিয়ে যদি আরেকটা আমরা রেখা সি টানি, তাহলে খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোণ তৈরি হয়েছে আমাদের দুইটা। একটা কোণ হলো এ ও সি, তার মানে একটা কোণ হলো এ ও সি, আরেকটা কোণ কি দাঁড়াইলো? আরেকটা কোণ দাঁড়াইলো বি ও সি। এই দুইটা কোণের এইটাকে শীর্ষবিন্দু বলা হয়, শীর্ষবিন্দু। তাহলে খেয়াল করে দেখেন তো, এই যে এ ও সি এবং বি ও সি এই দুইটা কোণের একই শীর্ষবিন্দু কিনা, এবং তাদের সাধারণ বাহু একই কিনা দেখেন তো। এটাকে সাধারণ বাহু বলা হচ্ছে, সাধারণ বাহু। তাহলে সন্নিহিত কোণের সংজ্ঞাটা আমরা কি দিতে পারি? সন্নিহিত কোণ হলো দুইটা, যে দুইটা কোণ থাকবে, সন্নিহিত কোণ অবশ্যই দুইটা কোণ লাগবে, দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু হয় এবং তাদের মধ্যবর্তী একটা যদি সাধারণ বাহু থাকে, তাহলে ওই দুইটা কোণকে পরস্পরের সন্নিহিত কোণ বলা হচ্ছে। কি বলছি? দুইটা কোণের যদি একই শীর্ষবিন্দু থাকে এবং দুইটা কোণের মধ্যবর্তী একটা সাধারণ বাহু যদি থাকে, তাহলে ওই উক্ত দুইটা কোণকে বলা হচ্ছে পরস্পরের সন্নিহিত কোণ। অর্থাৎ কোণ এ ও সি এবং কোণ বি ও সি পরস্পর কি? সন্নিহিত কোণ। খ নম্বর কোশ্চেনে ছিল সরল কোণ। ধরেন একটা রেখা এই দিকে যাচ্ছে, আরেকটা রেখা তার বিপরীত দিকে যাচ্ছে, এর বিপরীত দিকে, তার মানে এর বিপরীত দিকে মানে এই দিকে যাচ্ছে। এই দুইটা রেখা যেখানে মিলিত হলো, এই দুইটা রেখা মিলিত হবে যেখানে, ধরলাম দুইটা রেখা এই পয়েন্টে আসে মিলিত হলো, এই জায়গাটাতে মিলিত হয়েছে, এই জায়গায় যে কোণ উৎপন্ন করলো সেটাকে সরল কোণ বলা হচ্ছে। সরল কোণের মান কত? 180 ডিগ্রি। কি বলছি? দুটি বিপরীতমুখী রেখা যখন একটা বিন্দুতে মিলিত হয় তখন যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটার নাম হলো সরল কোণ। পরের যে সংজ্ঞাটা আসছিল বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হলো দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে, দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে তাদের বিপরীত দিকে যে কোণ তৈরি হয় তাদের পরস্পরকে বিপ্রতীপ কোণ বলা হচ্ছে। তার মানে এই যে এইটা একটা কোণ, এই যে এইটা একটা কোণ, এরা পরস্পরের বিপ্রতীপ কোণ। যদি আমি না বলি এ ও বি আর এটা হলো সি ও ডি, এরা পরস্পর কি? বিপ্রতীপ কোণ। তার মানে কোণ এ ও বি ও কোণ সি ও ডি পরস্পর বিপ্রতীপ কোণ, পরস্পর বিপ্রতীপ কোণ। এরপরে আছে বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস তার মানে বৃত্ত যদি একটা আমরা আঁকি, বৃত্তে একটা সেন্টার থাকবে, সেই সেন্টারটাকে সি ধরলাম। বৃত্তের কেন্দ্রগামী পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্তের যে সংযোগ সরলরেখা এটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। তার মানে এটা হলো বৃত্তের ব্যাস। কি বলছি?
বৃত্তের কেন্দ্রগামী পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে সরল রেখা তাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আজকে আমরা যে কোশ্চেনটা সলভ করলাম সে কোশ্চেনটা ছিল কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহকারী নিয়োগ পরীক্ষা 2025, যেটা অনুষ্ঠিত হয়েছিল 4/7/2025 তারিখে। সেখানে ম্যাথের লিখিত পরীক্ষার কোশ্চেন ছিল হলো 5টা, প্রত্যেকটা কোশ্চেনের মান ছিল 4, মানে পুরো কোশ্চেনের মার্ক হলো কত, গণিতের জন্য 20 মার্ক। এই 20 মার্ক আমরা সলভ করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।